সকাল থেকে বাতাস বইছে, কাছে কোথাও বৃষ্টি হয়েছে সেই আমেজে। একটু শীতল চারপাশ। গরুর গাড়ি চড়ে পদ্মজা যাচ্ছে বাপের বাড়ি। পাশে আছে আমির এবং লাবণ্য। পদ্মজা পরনে সবুজ শাড়ি, ভারী সুতার কাজ, গা ভর্তি গহনা। এসব পরে থাকতে অস্বস্তি হচ্ছে, কিন্তু ফারিনা বেগমের কড়া নিষেধ, কিছুতেই গহনা খোলা যাবে না। আমির পদ্মজার এক হাত শক্ত করে ধরে রেখেছে, ছেড়ে দিলেই যেন হারিয়ে যাবে। আমিনের এহেন পাগলামি পদ্মজাকে বেশ আনন্দ দিচ্ছে। সে চাপা স্বরে বলল, কোথাও যাচ্ছি না, আস্তে ধরো। আমি চটপট করে নরম স্পর্শে পদ্মজার হাত ধরল। পদ্মজা বলল, মনে আছে তো কি বলেছিলাম? কি? সঙ্গে সঙ্গে পদ্মজা হাই হাই করে উঠল, অমনি ভুলে গেছেন? আমি শূন্য তাকিয়ে মনে করার চেষ্টা করলো। সকালে ঘুম ভাঙার পর দেখলো পদ্মজা নতুন শাড়ি পরে দাঁড়িয়ে আছে। আমির মিষ্টি করে হেসে ডাকলো, এদিকে আসো। পদ্মজা ছোট ছোট পা ফেলে আমিরের পাশে দাঁড়ায়। আমির খপ করে পদ্মজার হাত ধরে বিছানায় বসিয়ে দিয়ে বলল, কখন উঠেছ? যেভাবে টান দিলেন ভয় পেয়েছি তো। এত ভীত? কখনোই না। তা অবশ্য ঠিক, উঠুন। আম্মা আপনাকে ডেকে নিয়ে যেতে বলেছেন। কেন? জরুরি দরকার নাকি? আমি জানি না, উঠুন আপনি। এই, তুমি তো কম লজ্জা পাচ্ছ। পদ্মজার মুখ লাল হয়ে ওঠে। সে বিছানা থেকে দূরে সরে দাঁড়ায়, মাথা নত করে বলে, আপনি লজ্জা দিতে খুব ভালোবাসেন। আমির হাসতে হাসতে বিছানা থেকে নামলো, বলল, তোমার চেয়ে কম ভালোবাসি। আচ্ছা, তুমি কবে ভালোবাসবে বলো তো? পদ্মজা পূর্ণ দৃষ্টিতে আমিরকে দেখলো। আমির আবার হাসলো। তারপর পদ্মজার দিকে এগিয়ে এসে বলল, যেদিন মনে হবে তুমি আমাকে ভালোবাস বলবে, কিন্তু সেদিন আমার জীবনের শ্রেষ্ঠ সময় হবে। পদ্মজা তখনও এক দৃষ্টি তাকিয়ে আছে। আমির হাত নাড়িয়ে পদ্মজার পলক অস্থির করে বলল, কি ভাবছ? কিছু না। কিছু বলবে? আজ ওই বাড়ি যাবো আমরা, এটা তো নিয়ম। আপনি একটু বেশরম। আমির হকচকিয়ে তাকালো। পদ্মজা ঠোঁট টিপে হেসে চোখ সরিয়ে নিল। আমির আমতা আমতা করে বলল, তাতে কি হয়েছে? কিছু না। কি বলতে চাও বলো? বড়দের সামনে আমাকে নিয়ে এত কথা বলবেন না, মানুষ কানাকানি করে। আপনাকে বেলাজা বেশরম বলে। আমার বউ নিয়ে আমি কি করব আমার ব্যাপার, কিন্তু আমাকে অস্বস্তি দেয়। পদ্মজা করুণ স্বরে বলল। আমি নিবল। আচ্ছা ঠিক আছে, নিয়ন্ত্রণের চেষ্টা করব। সত্যি? আমার আম্মার সামনে ভুলেও পদ্মজা পদ্মজা করবেন না। ইশারা দিলেই চলে আসব, তাহলে ডাকাডাকি করব না। পদ্মজা হাসলো। আমি ঈষৎ হকচকিত বলল, হাসছো কেন? এমনি, মনে রাখবেন কিন্তু। তুমিও মনে রাখবে। সকলের দৃষ্টি থেকে বেরিয়ে আসে আমির। পদ্মজাকে বলল, মনে আছে। তোমার অস্বস্তি হয় এমন কিছুই করব না। আমির কথায় পদ্মজা সন্তুষ্ট হলো। নিজেকে পরিপূর্ণ মনে হচ্ছে। উত্তেজনায় কাঁপছেও। মা বাবাকে দেখবে দুদিন পর। দুদিনে কি কিছু পাল্টেছে? পদ্মজা মনে মনে ভাবছে। আম্মা বোধহয় শুকিয়েছে। আমাকে ছাড়া আম্মা নিশ্চয়ই ভালো নেই। পদ্মজার খারাপ লাগা কাজ করতে থাকে। ছটফটানি মুহূর্তে বেড়ে গেল। আমি জানতে চাইলো, পদ্মজা শরীর খারাপ করছে? না। অস্বাভাবিক লাগছে? আমাকে অনেকদিন পর দেখব। অনেকদিন কোথায়? মাত্র দুদিন। অনেকদিন মনে হচ্ছে। এই তো চলে এসেছি, ওই যে দেখো তোমাদের বাড়ির পথ। আমির আঙুলে ইশারা করে। আমিরের ইশারা অনুসরণ করে পদ্মজা সেদিকে তাকালো। ওই তো তোদের বাড়ি, সামনের পুকুর দেখা যাচ্ছে। আর কিছু সময় এরপরই তার মাকে দেখবে। পদ্মজা অনুভব করে তার নিঃশ্বাসের গতি বেড়ে গেছে। হৃৎপিণ্ড লাফাচ্ছে। সে আমিরকে এক হাত শক্ত করে ধরে সেদিকে তাকিয়ে রইল। হেমলতা নদীর ঘাটে মোর্শেদের সাথে কথা বলছেন। তিনি মোর্শেদকে বাজারে পাঠিয়েছিলেন। মোর্শেদ কিছু জিনিস ভুলক্রমে আনেননি, তাই নিয়ে আলোচনা চলছে। ঠিক আলোচনা নয়, হেমলতা বকছেন। মোর্শেদ নৌকায় বসে শুনছেন। তিনি কথা বলার সুযোগই পাচ্ছেন না। হেমলতার নিঃশ্বাস নিতে চুপ করেন। তখনই মোর্শেদ বলেন, অহনি যাইতেছিস সব লইয়া হ্যাঁ পর আইয়াম। এখন গিয়ে হবেটা কি বলো? হঠাৎ ওরা চলে আসবে, আমি যাইয়াম আর আইয়াম। বলতে বলতে মোর্শেদ নৌকা ভাসিয়ে দূরে চলে যান। হেমলতা ক্লান্তিভর দৃষ্টি নিয়ে স্বচ্ছ জলের দিকে তাকিয়ে থাকেন। পূর্ণা চিৎকারে ভেসে আসে কানে। তিনি চমকে ঘুরে তাকান। পূর্ণা আপা আপা বলে চেঁচাচ্ছেন বাড়িতে। হেমলতা বিড়বিড় করেন, এসে গেছে আমার পদ্ম। তিনি ব্যস্ত পায়ে হেঁটে বাড়ির উঠানে আসেন। সঙ্গে সঙ্গে ফুলের মতো সুন্দর মেয়েটা হামলে পড়ে বুকের ওপর। আম্মা আম্মা বলে জান ছেড়ে দেয়। হেমলতা এত বেশি আনন্দ হচ্ছে যে হাত দুটো তোলার শক্তি পাচ্ছেন না। চোখ বেয়ে দুফোঁটা জল গড়িয়ে পড়ে। তিনি দুহাত শক্ত করে পদ্মজাকে জড়িয়ে ধরেন। শূন্য বুকটা চোখের পলকে পূর্ণ হয়ে উঠেছে। পদ্মজা নিশ্চয়ই বুঝে যাবে 2 রাত তার আম্মা ঘুমায়নি। চোখদ্বয় নিশ্চিন্তে আরাম করতে পারেনি। বুঝতেই হবে পদ্মজাকে। পদ্মজা ঘন ঘন লম্বা করে নিঃশ্বাস টানছে। স্পষ্ট একটা ঘ্রাণ পাচ্ছে সে, মায়ের শরীরের ঘ্রাণ। পারলে যেন পুরো মাকে এই এক নিঃশ্বাসে নিজের মধ্যে নিয়ে যেত সে। হেমলতা পদ্মজার মাথায় আলতো করে ছুঁয়ে দিয়ে বলেন, আর কাঁদিস না। এই তো আম্মা আছি তো।
তোকে খুব মনে পড়েছে আমার। আমারও মনে পড়েছে। হেমলতার চোখের জল ঠোঁট গড়িয়ে গলা অবধি পৌঁছেছে। তিনি অশ্রুমিশ্রিত কণ্ঠে পদ্মজার কপালে চুমু দেন। আমির হেমলতার পাছে সালাম করতে নেয়, হেমলতা ধরে ফেলেন। আমিরের মাথায় হাত বুলিয়ে দেন। লাগবে না বাবা। আমির বিনীত কণ্ঠে বললেন, ভালো আছেন আম্মা? ভালো আছি। তুমি ভালো আছো তো? আমার মেয়েটা কান্নাকাটি করে জ্বালিয়েছে খুব। ভালো আছি আম্মা। একটু একটু তো জ্বালিয়েছেই। কথা শেষ করে আমির আর চোখে পদ্মজার দিকে তাকালো। পদ্মজা ফোপাচ্ছে। হেমলতা অনেকক্ষণ চেষ্টা করে পদ্মজাকে নিয়ন্ত্রণে আনে। বাড়িতে মঞ্জুরা, হানিসহ হানির শ্বশুরবাড়ি অনেকেই ছিল। তারা আগামীকাল ঢাকা ফিরবে। জামাই স্বাগতমের বিশাল আয়োজন করা হয়েছে। পূর্ণা পদ্মজা লাবণ্যকে নিয়ে ঘরে যায়। হানির স্বামী আমিরে নিয়ে গল্পের আসর জমান। আমি আসার সময় গরুর গাড়ি করে বাজার করে নিয়ে এসেছে। হেমলতা সেসব গুছাচ্ছেন। তিনি বারবার করে মজিদ মাতবরকে বলে দিয়েছেন ফের যাত্রায় বাজার না পাঠাতে, তবুও পাঠিয়েছেন। ফেলে তো দেওয়া যায় না। রাতের খাবার শেষ হয়েছে অনেকক্ষণ। পূর্ণা আমিরকে ছোট আপা ডাকেন। শালির চোখে একদমই দেখছে না, তেমন রসিকতাও করছে না। আমিরের ব্যবহারে পূর্ণা ধীরে ধীরে আমিরকে বোন জামাই হিসেবে পছন্দ করছে। না হোক নায়কের মতো সুন্দর, মন তো ভালো। হানির বড় ছেলে লাবণ্য, আমির আর পূর্ণা লুডো খেলছে। পদ্মজা কিছুক্ষণ খেলে উঠে চলে এসেছে। হেমলতা মোর্শেদ বারান্দার বেঞ্চিতে বসেছিলেন। পদ্মজা দরজার পাশে এসে দাঁড়ে। মোর্শেদ দেখতে পেয়ে ডাকলেন, কিরে মা, আয়। পদ্মজাকে দুজনের মাঝখানে বসিয়ে দিলেন। তারপর প্রশ্ন করলেন, হৌর বাড়ির মানুষেরা ভালো তো? পদ্মজা নত যেন হয়ে জবাব দিল, সবাই ভালো। একটু একটু সমস্যা থাকবেই, মানিয়ে নিস, জয় করে নিস, সবকিছুতেই অর্জন করে নিতে হয়, বললেন হেমলতা। পদ্মজা হেমলতার দিকে তাকিয়ে মৃদু করে হাসল। হেমলতা আবার বললেন, তোর শাশুড়ি একটু কঠিন তাই না? চিন্তা করিস না, যা বলে করবি, পছন্দ অপছন্দ জানবি, সেই মতো কাজ করবি, দেখবি ঠিক মাথায় তুলে রেখেছে। আচ্ছা আম্মা, বলল পদ্ম। সব শাশুড়ি ভালো হয় না লতা। আমার শাশুড়ির আজীবন তেল দিলাম, কোনো পরিবর্তন হয়েছে? হয়নি, বললেন হানি। তিনি ঘর থেকে সব শুনছিলেন, কথা না বলে পারলেন না। হেমলতা এক হাতে পদ্মজাকে জড়িয়ে ধরেন, তারপর হানির উদ্দেশ্যে বললেন, আমার পদ্মের কপাল এত খারাপ নিশ্চয়ই হবে না। পদ্ম অবশ্য আমার মতো হয়েছে, যদি শুনি পদ্মকে তুলে নিয়ে যাব আমার কাছে, তুই মিলিয়ে নিস। আহ, থামো তো আপা। আমির লাবণ্য শুনবে, কি ভাববে? হানি আর কিছু বললেন না। চারজন মানুষ নিশ্চুপ হয়ে রইল অনেকক্ষণ। এক সময় হেমলতা রান্নাঘরের দিকে যান। রান্নাঘর গুছানো হয়নি। মোর্শেদ নিজের ঘরের দিকে পা বাড়ান। সারাদিন অনেক ধকল গেছে, ক্লান্তিতে শরীর ভেঙে আসছে। হানি পদ্মজার পাশে বসেন। বললেন, শোন মা, শাশুড়িরে বেশি তেল দিতে গিয়া নিজের জীবন নষ্ট করবি না। তোর মায়ের অনেক জ্ঞান অভিজ্ঞতা, মানে, কিন্তু লতার শাশুড়ি নিয়ে সংসার করা হয়নি, তাই সে জানে না। আমি জানি শাশুড়িরা কেমন কালছাপ হয়। এরা সেবা নিবে দিনরাত, বেলা শেষে ভুলে যাবে। নিজের কথা আগে ভাববি। শাশুড়ি ভুল বললে জবাব দিবি সাথে সাথে। নিজের জায়গাটা বুঝে নিবি। পড়াশোনা থামাবি না, পড়বি আর আরামে থাকবি। আমরা বান্দি পাঠাইনি, সাক্ষাৎ পড়ি পাঠিয়েছি। শুনে আমিরের টাকা পয়সা জমি জমা অনেক আছে। তাহলে তোর চিন্তা কিসের? জামাই হাতে রাখবি, তাহলে পুরো সংসার তোর হাতে। আমার কপালে এসব ঠেকেনি। বিয়ের পর থেকে শ্বশুরবাড়ির মানুষের মন রাখতে রাখতে কখন যে বুড়ি হয়ে গেছি বুঝিনি। বুঝছিস তো? পদ্মজা মাথা নাড়িয়ে সম্মতি জানালো। প্রসঙ্গ পাল্টাতে বলল, মেজো আপা আসে নাই কেন? বিয়ে কবে আপার? ওর তো পরীক্ষা সামনে, পড়াশোনা শেষ করুক, এরপর বিয়ে দেব। বিয়ে না ঠিক হওয়ার কথা ছিল, হয়নি? কবে? বললেন হানি। পদ্মজা হানির প্রশ্নে খুব বেশি অবাক হলেও কৌতূহল হয়ে জানতে চাইল, আম্মা না কদিন আগে তোমাদের বাড়ি গেল বড় আপার বিয়ে ঠিক করতে? হানি হা হয়ে তাকিয়ে রইল পদ্মজার দিকে। তিনি কিছুই বুঝছেন না। তার মেয়ের বিয়ে আবার কবে ঠিক হওয়ার কথা ছিল? পদ্মজা বিয়ে কি করে আবোল তাবোল বলছে। তিনি বলছেন, কি বলিস? হানির সহজ সরল মুখখানার দিকে পদ্মজা একদৃষ্টে চেয়ে রইল। সে ভাবছে, আম্মা রাজধানীতে তাহলে কেন গিয়েছিল? মিথ্যে কেন বলেছে? সেদিন রাজধানীতে গিয়েছিল বলেই এত বড় অঘটন ঘটেছিল। না, অঘটন ভাগ্যেই লেখা ছিল, কিন্তু মিথ্যা কেন বলল আম্মা?